রাজন যেদিন অফিসে যাওয়ার সময় শার্ট আয়রন নেই বলে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার চুলের মুঠি ধরল, সেদিন ও বের হয়ে যেতেই আমি আয়নার সামনে গিয়ে চুলের গোড়া ধরে কাঁচি দিয়ে এক পোঁচ দিয়ে আমার 1.5 হাত লম্বা চুলগুলো কেটে ফেলেছিলাম। কেন জানি চুলগুলো কেটে ফেলার পরেই হঠাৎ আমার ভেতরের রাগটা পানি হয়ে গেল। আমার 7 বছরের মেয়েটা আয়নার সামনে এভাবে আমাকে দেখে কয়েক সেকেন্ড অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ করেই হেসে দিয়ে বলল, মাম, ইউ আর লুকিং সো কিউট। আমি সোজা শাওয়ার নিতে চলে গেলাম। বের হবার পর নিজেকে ভীষণ হালকা লাগছিল। বাসায় ফিরে আমাকে দেখে রাজন বিস্ময় মিশ্রিত ক্ষোভ নিয়ে দেখল। জানি বিয়ের 9 বছরের মাথায় আমার হঠাৎ এতটা রিয়াকশন দেখে এতটা অবাক হয়েছিল যে এ ব্যাপারে কথা বলার সাহস করেনি। আমার ননাস দেখে বলল, মৌরি, চুল কেটেছ কেন, তাও এমন বিশ্রী করে? ছোট করতে চাইলে পার্লারে যেতে, যা পারো না তা যে কেন করতে যাও। আমি হেসে বলেছিলাম, যে চুল সৌন্দর্য বর্ধনের চাইতে তার মালিককে আঘাত করতে দুর্বলতা হিসাবে কেউ ব্যবহার করে, তা থাকার চাইতে না থাকাই শ্রেয় আপু। রাজন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকলেও কোনো উত্তর করেননি। আর আমার ননাস সবটা বুঝেও ভাইয়ের দোষটা খুব কৌশলে এড়িয়ে গেলেন। রাজনের চাচাতো বোনের বিয়েতে যাব বলে যেদিন শাড়ি পরার পর রাজন বলল, শাড়ি কেন পরেছো, নিজের শরীরটা দেখেছো? পেট তো 2 মণ চর্বি, এটা বদলে একটা সালোয়ার কামিজ পরে নাও জলদি, হাতে সময় খুব কম। চোখ মুছতে মুছতে বিয়েতে পরবো বলে এতদিন ধরে পছন্দ করে রাখা শাড়িটা বদলে সালোয়ার কামিজ পরে এলাম। তবে শুধু বিয়ে বাড়িতেই গেলাম, যেন কিছুই উপভোগ করতে পারলাম না। বাসায় ফিরে পরদিন বিয়ের শাড়ি বাদে গুনে গুনে 22টা শাড়ি বিলিয়ে দিয়েছিলাম। দিয়ে দেবার পর ভীষণ তৃপ্তি পেয়েছিলাম। রাজন যখন জানতে পারলো মেয়ের কাছ থেকে খবরটা, বলেছিল, বাড়াবাড়ি করছো কিন্তু মৌরি। আমি হেসে বলেছিলাম, বরং যে কাপড় পরার মতো সৌন্দর্য আমার নাই, সেগুলো জমিয়ে রাখাটাই আমার কাছে বাড়াবাড়ি রকমের অপচয় মনে হয়। ইলিশ মাছটা আমি ঠিক আমার শাশুড়ির মতো ভালো রাঁধতে পারি না। শুনতে শুনতে যখন 10 বছরের মাথায় আমি ইলিশ মাছ পাকাপোক্তভাবে নিজে রাঁধা বন্ধ করে দিই, বুয়াকে দিয়ে রাঁধাই, সেদিন আমার শাশুড়ি মা বলেছিলেন, বৌমা, মেয়ে মানুষের এত তেজ ভালো না। আমি শান্ত স্বরে জবাব দিয়েছিলাম, তেজ আর কই দেখাতে পারলাম মা, বরং আমি তো আমার অপারগতা মেনে নিলাম। রাজন বলেছিল, মুখে মুখে তর্ক করছো কেন মৌরি, ভালো না লাগলে রেঁধো না, কে খেতে চাইছে? সেই থেকে আজ 15 বছর ইলিশ মাছ রাঁধি না। আমার মায়ের বয়স হয়েছে, মা একা হাতে সবটা করে উঠতে পারে না দেখে রাজনকে বললাম, মাকে একটা ওয়াশিং মেশিন কিনে দিব। বাবা মা আপত্তি করা সত্ত্বেও রাজন ভালো দেখে একটা ওয়াশিং মেশিন কিনে দিল। বাড়িতে সেটা সেট করিয়ে দিয়ে হাসি মুখে বলল, মানুষ শ্বশুরবাড়ি থেকে গিফট পায়, আর আমাকে শ্বশুরবাড়িতে গিফট করতে হয়। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বললাম, বেশ তো, তাহলে আগেই না করে দিতে, খামোকা তোমার পয়সা খরচা হতো না। রাজন বলেছিল আমি ছোট লোক বলেই পয়সার কথা তুলেছি, হয়তোবা। তবে সেই শেষ, এত বছরের সংসারে আর কখনো মন চাইলেও বাবা মায়ের জন্য কিছু কিনে দিতে বলিনি নিজে থেকে। বিয়ের 3য় দিনে যখন আমার মেয়ে মাইশা বিশাল ট্রলি ব্যাগটা সহ রাত 9টা নাগাদ বাড়িতে এসে হাজির হলো, তাও আবার একা, আমাদের বিস্ময়ের সীমা রইল না সেদিন। এভাবে একা হুট করে চলে আসার কারণ জানতে চাইলে মাইশা বলেছিল, শ্বশুরবাড়িতে ফুফু শাশুড়িদের পায়ে হাত দিয়ে সালাম না করার কারণে তাকে বেয়াদব বলে সম্বোধন করেছে তার শাশুড়ি। তার স্বামী শামও তাদের পক্ষ নিয়ে বলেছে, ওনারা যখন চাইছে তো করলেই পারতে, খামোকা আগ বাড়িয়ে নিজেকে শিক্ষিত বেয়াদব প্রমাণ না করলেই কি হতো না? উত্তরে মাইশা বলেছে, যে বা যারা এটা জানে না যে পায়ে হাত না দিয়েও সম্মান করা যায়, তারা সম্মান পাওয়ার যোগ্যই না। এ কথা বলে সে ও বাড়িতে এক মুহূর্তও দাঁড়ায়নি। যে বাড়িতে যেতে না যেতেই তারা সে কতটা আদব আর কতটা বেয়াদব সেটা যাচাই করে ফেলেছে, তাদের সাথে ভদ্রতা দেখানোর কিছু নেই বলেই সে চলে এসেছে। রাজন তাচ্ছিল্যের স্বরে বলে, যেমন মা তেমন তার মেয়ে হয়েছে। মাইশা ফুঁসে ওঠে, ভুল বললে বাবা, আমি না মায়ের মতো না, আর হতেও চাই না, বরং মায়ের উচিত ছিল আমার মতো হওয়া। সেদিন মায়ের উচিত ছিল নিজের চুল না কেটে ফেলে তোমার হাতটা ভেঙে দেওয়া, কারণ চুলের তো কোনো দোষ ছিল না বলো, দোষ যা ছিল সবটাই তোমার হাতের। শাড়িগুলো বিলিয়ে না দিয়ে ওগুলো আরও বেশি করে পরা উচিত ছিল, কারণ মা তো আর ফিল্মে নামতে যাচ্ছিল না যে বাতাসে শাড়ি উড়লে তার পেটটাও দেখতে সুস্মিতা সেনের মতো লাগতে হবে।
মায়ের উচিত ছিল সারাটা জীবন ইলিশ মাছ নিজে হাতে নিজের মন মতো করে রাঁধা, কারণ সে তোমার মা না, সে তোমার বউ মৌরি। তাকে কেন তোমার মায়ের মতো করেই সব রান্না পারতে হবে? সে তো আমার মা, আমি তো আমার মায়ের হাতে রান্নাটাই বেশ উপভোগ করতাম। আর শোনো বাবা, তুমি সেদিন তোমার শাশুড়িকে ওয়াশিং মেশিন কিনে দাওনি, দিয়েছে এক মেয়ে তার মাকে। মাকে দিয়ে সংসার করিয়ে আমার সব কিছুই তোমার, আমার টাকায় তোমার টাকা, তোমাকে কেন বাইরে কাজ করতে হবে বলে ভালো মানুষটাকে ভুল বুঝিয়ে তার মাকে 2 পয়সার জিনিস দিয়ে সেটা নিয়ে গর্ব করে সেদিন মা না, তুমিই ছোট লোকের পরিচয় দিয়েছিলে। ভাবছো মা আমাকে এসব শিখিয়ে বড় করেছে? না বাবা, ভুল ভাবছো। বরং আমি তোমার এসব আচরণ দেখে দেখে নিজেকে তোমাদের মতো পুরুষদের যোগ্য করে গড়ে তুলেছি, যেন আমাকেও মায়ের মতো একটার পর একটা স্যাক্রিফাইস করে পুরো একটা জীবন কাটাতে না হয়। আর আমি সেটা কাটাবও না, আর তাই চলে এসেছি। জানি আমাকে তুমি তাড়িয়ে দিবে না। কেন জানো বাবা? কারণ তুমি আমার বাবা, আর বাবারা পরের মেয়েকে যত সহজে আঘাত করতে পারে, নিজের মেয়েকে তত সহজে পারে না। আমি মাইশার কথাই ভেতরে ভেতরে কাঁপতে থাকি, কিন্তু কেন জানি আমার চোখে জল আসে না। আমি ভারসাম্য হারিয়ে ফেলি না। কোনো এক অদৃশ্য শক্তি যেন আমাকে শক্ত করে ধরে রাখে। আমি মাইশাকে দেখি, মাম ইউ আর লুকিং সো কিউট বলা মেয়েটাকে দেখি যেন আমার সামনে এক অপরিচিতা দাঁড়িয়ে। আমি তাকে চিনেও চিনতে পারছি না, বুঝেও বুঝতে পারছি না। রাজন ঝট করে বসা থেকে উঠে পকেট থেকে সিগারেট বের করে সেটাতে আগুন ধরিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মা, টেবিলে খাবার দাও, খুব খিদে পেয়েছে বলে নির্লিপ্তভাবে মাইশা ও রুমে গিয়ে গান ছেড়ে কাপড় বদলাতে বদলাতে গুনগুনিয়ে নিজেও গান ধরে। আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায়ে আর এগোতে পারে না। আমার দুঃখগুলো কাছিমের মতো আমাকে ছাড়িয়ে আর এগোতে পারে না।